নাহিদ ইসলাম উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর এখন আলোচনা হচ্ছে যে পরবর্তী তথ্য উপদেষ্টা কে হবে, নাকি বড় ধরনের কোনো রিশাফল হবে। ইতিমধ্যে উপদেষ্টা পরিষদের রিশাফল এবং নতুন তথ্য উপদেষ্টা নিয়ে আলোচনা চলছে। হাই হাই উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। তো বন্ধুরা, কেন পদত্যাগ করলেন এই নাহিদ ইসলাম তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই বিষয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পাই, যা আজকের ভিডিওতে সেগুলো এক এক করে ধারাবাহিকলি তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। তো বন্ধুরা, শুধু তাই না, সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা সেই নাহিদের গোপন ভিডিও দেখব, যে কারণে উপদেষ্টা নাহিদ তিনি পদত্যাগ করতে বাধ্য। শেষ পর্যন্ত উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। তিনি তথ্য উপদেষ্টা ছিলেন, তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ সবার কাছেই পরিষ্কার। ছাত্রদের যে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে, সেই দলের প্রধান তিনি। সুতরাং সেই দলটি কবে ঘোষণা করা হবে সেটিও নিশ্চয়ই আপনারা জানেন, 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ শুক্রবার যে দল ঘোষণা হবে তার আগেই তার পদত্যাগ করার কথা। সেই অনুযায়ী দুদিন আগে তিনি পদত্যাগ করলেন। তার এই পদত্যাগ নতুন রাজনৈতিক দল নিয়ে বিতর্ক তো আছেই, সেই বিতর্কের মধ্যেই তিনি পদত্যাগ করলেন। সকাল থেকেই বোঝা যাচ্ছিল তিনি পদত্যাগ করবেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সকালেই অনানুষ্ঠানিক বৈঠক বসে যমুনায়। এই বৈঠকের কারণটা কি হঠাৎ করে সেটা বোঝা যাচ্ছিল না, কিন্তু টেলিভিশন স্ক্রল দেখে বোঝা যাচ্ছিল যে সম্ভবত নাহিদ ইসলামের পদত্যাগ এবং পদত্যাগের পর উপদেষ্টা পরিষদের আকার কি হবে, সেই দায়িত্ব কে পালন করবে, এগুলো নিয়ে আলোচনা করার জন্য তিনি উপদেষ্টাদেরকে ডেকেছিলেন এবং সেটি হয়েছে। এখানে বলা হচ্ছে দুপুর 2:30টার দিকে যমুনার সামনে প্রেস ব্রিফিং হবে। সেই প্রেস ব্রিফিং এর বিষয়টি আরও পরিষ্কার করা হবে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন, যেটা খবর এসছে যুগান্তরে এই মুহূর্তে, ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন এবং উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে আজকের অনির্ধারিত বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠক শেষে এই বিষয়টি জানানো হবে। তো ইতিমধ্যেই গণমাধ্যমে চলে এসছে যে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। কালবেলায় প্রথম এই রিপোর্টটি প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছে। নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সেই কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। আগামী 28শে ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা আছে, যেটি বলা হচ্ছে মানিক ভিন্যুতে বিপুল মানুষের সমাগম করে সেখানে এই দলটির আত্মপ্রকাশ করা হবে। এটা নিয়ে গত কয়েকদিন থেকে বৈঠকের পর বৈঠক হয়েছে। সেই বৈঠকে কে কোন পদে থাকবেন, কিভাবে সাংগঠনিক কার্যক্রম হবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অনেককে অ্যাকোমোডেট করা হয়েছে, কিছু ভেদাভেদ ছিল, মতানৈক্য ছিল, সেগুলি হয়তো শেষ পর্যন্ত নিরসন করা হয়েছে এবং চূড়ান্তভাবে 28 তারিখে দলটি আসছে এবং নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে পদত্যাগ করেই সেই দলের প্রধান হিসেবে তিনি দায়িত্ব নেবেন। গত কয়েকদিন থেকেই, গত 10-15 দিন থেকে এর প্রস্তুতি চলছিল এবং নাহিদ ইসলাম নিঃসন্দেহে একজন পরিচিত মুখ হয়ে উঠছেন সাম্প্রতিককালে। তার আগে পরিচিতি তেমন ছিল না, কিন্তু জুলাই আগস্টে অভ্যুত্থানের নেতৃত্বকালে তার নেতৃত্বের কথা সবাই নিশ্চয়ই মনে রেখেছেন এবং তখনই নাহিদ ইসলামের নামটি সবার সামনে এসছে। ধারাবাহিকভাবে লাগাতার আন্দোলনে তিনি যুক্ত ছিলেন এবং এক পর্যায়ে তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পরে তাকে নির্যাতন করা হয়। তিনি বলেছেন যে তাকে ডিজিএফআই এর সদস্যরা গ্রেপ্তার করে, তারপরে তাকে
নির্যাতন করা হয়। এরপর পূর্বাঞ্চলের কোনো একটা খালের নিচে তাকে ফেলে রাখা হয়। তারপর তিনি সেখান থেকে উদ্ধার হন। তারপর আবারও ডিবি হারুন, ডিবি প্রধান হারুন সাবেক গ্রেপ্তার করে হাসপাতাল থেকে। তারপরে ডিবি অফিসে 5 জন সমন্বয়ককে গ্রেপ্তার করে তাদেরকে দিয়ে বাধ্য করা হয় আন্দোলন প্রত্যাহারের জন্য। নানান নাটকীয় ঘটনায় নাহিদ ইসলাম সামনে চলে আসে এবং ছাত্রদের আন্দোলনের কারণে, যেহেতু শেখ হাসিনার পতন, তখন ছাত্রদের প্রতিনিধি হিসাবে 3 জন যুক্ত হন, মাহফুজ আলম, তিনি এবং আসিফ মাহমুদ, এবং 3 জনের একজন পদত্যাগ করলেন। এখন ধারণা করা হচ্ছে মাহফুজ আলম সম্ভবত তথ্য উপদেষ্টার দায়িত্ব নিতে পারেন। তো সব মিলিয়ে আজকে সকালেই আলোচনা, এবং এই আলোচনার প্রেক্ষিতেই তিনি আনুষ্ঠানিকভাবে সেখানে হয়তো পদত্যাগ করেছেন, এবং সেটি হয়তো আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যেই জানা। ভয়টা হচ্ছে এইখানে, জি ভয়টা হচ্ছে এইখানে। এখন আপনি দেখেন, আপনি নির্বাচন না করে আপনি বলতেছেন যে নির্বাচন, এখন একজনকে পদত্যাগ করাইছেন, এরপরে আপনার একটা বড় রাজনৈতিক দল করতে হবে, রাজনৈতিক দল করে ওটা গুছাইতে হবে, এটা একটু টাকা পয়সা দিয়ে মোটা তাজা করতে হবে। এই সরকারের একমাত্র একমাত্র অধিকার, একমাত্র দায়িত্ব হচ্ছে একটি জনগণের নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র তুলে দেওয়া। নির্বাচিত রাষ্ট্র, নির্বাচিত সরকার, তারা জনগণের পালস বুঝবে, জনগণের প্রয়োজন কি সেটা তাদের বোঝার ক্ষমতা রয়েছে। এই সরকারের এটা বোঝার ক্ষমতাও নাই। অতএব আচ্ছা একটি সুষ্ঠু নির্বাচনই মূল দায়িত্ব। যারা বিভিন্ন ভাষায় বলেন, আমি তাদেরকে গায়ে পড়ে ঝগড়া করতে চাই না, ঝগড়া করার মানসিকতাও নাই। আমি মনে করি যে এই 6 মাসে যদি তারা কিছু সফলতা দেখাতে পারত। আপনি যে বললেন এই যে তাদের বিচার করা, তাদের বিচার এরা কিভাবে করবে? আপনি এই যে সেনাবাহিনীর আইএসপি এর বিজ্ঞাপনের মধ্য দিয়ে 622 জন না কতজনের নাম তারা আইএসপি এর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে তাদের ভিতরে আছে। কোথায় সেই লোকগুলো? ওবায়দুল কাদেরের কথা শুনলাম এই 1.5-2 মাস আগে সে নাকি দেশে ছিল, তাকে দেশে পাচার করে দিয়েছে। কিভাবে ওবায়দুল কাদের সাহেব গেলেন? পাচার করে দিয়েছে তো বিএনপির লোকেরা, এই ধরনের কথা তো আমরা শুনতে পাচ্ছি। অর্ডার দিয়ে হাজার হাজার অর্ডার লোক, দিয়ে অর্ডার অর্ডার দিয়ে দিয়ে বিএনপির লোকেরা, বিএনপির নেতারা পার করে দিয়েছে, এরকম অভিযোগ শুনতে পাচ্ছি। আমি কিন্তু যতগুলো প্রশ্ন করছি সব বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এরকম অভিযোগ করে হ্যাঁ, হ্যাঁ। আসছিল। হ্যাঁ, তো বিষয়টা সেই হচ্ছে দায়িত্ব বিষয়টা হচ্ছে যখন ঝড় আসে তখন বড় গাছের ডালপালা ভাঙে বেশি, দোষটা পড়ে বড় গাছের। একটি বড় রাজনৈতিক দল হিসেবে এই দোষটা বিএনপির উপরে কেউ কেউ পরিকল্পিতভাবে চাপানোর চেষ্টা করছে, এবং এই দায় আপনার নেওয়ার কি দরকার ছিল? আপনার কি দরকার ছিল? আপনি গভর্নমেন্ট, আপনি তো আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার খায়েশ আপনার নেই, আপনি বলেছেন। আপনার মূল কাজটা হচ্ছে এটাকে ভিন্ন দৃষ্টিতে চিন্তা করার কোনো সুযোগ নাই। আপনি, একটি দেশ অনির্বাচিত সরকারের হাতে থাকতে পারে না। ভোট চুরি করা সরকারের হাতে যেরকম দেশ নিরাপদ না, অনির্বাচিত সরকারের হাতেও দেশ নিরাপদ না। রাষ্ট্র সার্বভৌমত্ব নিরাপদ না, গণতন্ত্র শেষ নিরাপদ। লাইনের কথা হচ্ছে সেটাই, আপনি বারবার বলছেন যে অনির্বাচিত সরকারের দ্বারা এখন কোনো কিছুই করা উচিত নয়, বরং নির্বাচনটাই একমাত্র সমাধানের পথ। কিন্তু আপনারা যে নির্বাচনের জন্য প্রস্তুতি, যেই পরিবর্তনের জন্য দেশটাকে আবারও রক্ত দিয়ে এই দ্বিতীয়বার বলবো আমি যে নতুন করে স্বাধীনতা এনেছে কথিত মানুষের দাবি অনুযায়ী বলতেছি, সেই আহ সেই যে উদ্দেশ্য, যে জনগণের সেবামূলক রাজনৈতিক দল মানুষ পাবে, সেটি কি পাচ্ছে বলে মনে করেন? বিএনপির যে ভূমিকা বর্তমানে আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি, সকল জায়গাতে অনেকেই মনে করে আওয়ামী লীগের ডুপ্লিকেট কপি বিএনপিকে দেখতে পাচ্ছে। ভাই, আপনি এখন বিএনপিকে যদি মানুষ এটা মনে না করে, তাহলে বিএনপিকে মানুষ ভোট দেবে না। সমস্যাটা কি? এটি নিয়ে তো আমার আপনার টেনশন করার কিছু নাই। হুম, বিএনপিকে মানুষ ভোট দেবে না, যে বিএনপি প্রমাণিত। এখন আপনি যদি জোর করে প্রমাণ করার চেষ্টা করেন, আপনি যদি জোর করে প্রমাণ করার চেষ্টা করেন যে অমুক জায়গায় বিএনপি এটা করতেছে, আরো করুক, আপনার উদ্দেশ্য তো এটা।
আপনি এই যে এখন এখন যে অবস্থাটা, এই যে নাহিদ ইসলাম সাহেব উনি পদত্যাগ করলেন, তো তাহলে কিন্তু আপনারা 6 মাস এইটা কেন পরে ভাবেন না? রহমতুল ভাই খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। আপনিও বিএনপির নেতা হিসেবে এটা বলেছেন, খুবই ভালো যে অনেকেই মনে করে বিএনপি এটা আরো করুক, সে কারণে এই সুযোগটা দিয়েছে। তো বিএনপি হ্যাঁ, এটা কি অনেকে বুঝছে না করে যে না, এটা তো আমাদেরকে এরকম অন্যায় পরিকল্পিত করার সুযোগ ভাবে দিয়েছে, আমরা অন্যায় করবো না, এটা দেখিয়ে দেই। এইটা। বিএনপি কেন এটা করে না যে এটা আমরা অন্যায় না করে দেখিয়ে দেই যে তোমরা যতই সুযোগ দাও আমরা অন্যায় করবো না? এটা বিএনপি না কেন না, এটা করে? আপনি তো এখন অন্যায়টাকে কোনো কোনো জায়গায় অন্যায়টাকে তৈরি করা হচ্ছে, কোনো কোনো কারণ জায়গায় ব্যাপারটা বিএনপি তো। এরকম, বিএনপি ক্ষমতায় না যাওয়ার কারণে অন্যায় করছে, ক্ষমতায় গেলে আর অন্যায় করবে না। আপনি বিএনপি বুঝতে যারা পারছেন, অন্যায় ক্ষমতায় করছে গেলে আপনি এর চেয়ে তিন তাদেরকে, গুণ বেশি করবে। এইটাও তো একটা ব্যর্থতা এই সরকারের। আপনি যেখানে বিএনপির লোকেরা যেখানে অন্যায় করছে তাদেরকে আপনি গ্রেফতার করেন, তাদেরকে আইনের মুখোমুখি নিয়ে আসেন। বিএনপির নেতা বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো বারবার এটা বলেছেন, আমরাও বলি। আমি গতকালকে আমার এলাকায় মেট দ্য প্রেসে আমি বলেছি যে যেখানে যেখানে বিএনপির নেতাকর্মী অন্যায়ের সঙ্গে জড়িত তাদেরকে আইনের হাতে সোপর্দ করুন। তার মানে কি আপনি এটাও করবেন না, আবার অভিযোগের তীর তুলবেন? এটা তো একেবারেই পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে একটা অপপ্রচার চলছে। আমি বলবো আচ্ছা, না, আমি বলবো না যে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় অপকর্মের সময় জড়িত না। আপনি দেখেন এই পর্যন্ত বহু বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট করে আপনার সতর্ক করেছেন। এখন এইখানটাতে বিএনপির জন্য এখন কি করার আছে? হ্যাঁ, আপনি বিএনপির জন্য যেটা করা বলেছেন আছে কি সেটা অলরেডি আজকে সেনাপ্রধান বলে দিয়েছে যে এই রাজনৈতিক অস্থিরতা আপনাদের মধ্যে, জামাত ইসলামের মধ্যে, প্রধান এই দুই দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গত কদিন যাবত, গত কয়েক সপ্তাহ আপনারা একটা অস্থিরতা তৈরি, অনৈক্য একটা চিত্র তুলে ধরেছেন আপনাদের সাথে। তাদের যে কথার আহ কি বলবো তীর ছোড়াছুড়ি, এতে করে মানুষ অনেক অতিষ্ঠ, মানুষ মানুষ অনেকটাই কি বলবো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছে যে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। যে কারণেই মানুষ মনে করে যে সেনা প্রধানের মুখ দিয়ে যে এই যে রাজনৈতিক অস্থিরতা এসছে আছে, এটার কারণ সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। এই জন্য আপনারা এবং জামাত ইসলাম দায়ী। আমি যদি সরাসরি প্রশ্ন করি, আপনি এই দায়ী এড়ানোর কোনো সুযোগ রয়েছে কিনা বিএনপি জায়গা থেকে? একটু এক লাইনে শেষ করবেন এই পর্যায়ে। এবং আমি প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে বলবো আমি বলবো অবশ্যই বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি, দলাদলি, হানাহানি হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করেছে, করবে এবং করছে। আমি আপনার সঙ্গে একমত। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই যে দলাদলি হানাহানির সুযোগটা আমার কাছে মনে হচ্ছে যে এই সরকারের কারণে তৈরি হচ্ছে। এই সরকার এক এক সময় এক এক ধরনের এক একটা মূলা নিয়ে সময়ক্ষেপণ করছে। আর এই জিনিসগুলো আপনি হঠাৎ করে আপনি কেন বলবেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে? কারণটা কি? আবার এক গ্রুপকে আপনি লাগায় পরে দিবেন যে হবে, হ্যাঁ। পরে হবে, এটারও কারণ আগে হলো সমস্যা এটার কি? কারণ এটার কারণ হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের ইতিহাস তো আমরা জানি, তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস তো আমরা জানি। তাদের মূল কাজটা কি সেটা তো আমাদের জানা আছে। না, কিন্তু এটা আর তো কিন্তু নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশন পালন করবে, সরকার দায়িত্ব সরকার পালন করছে। আপনার কি ভাই নির্বাচন কমিশনের উপর আপনাদের আস্থা আপনিও নাই? তো রাজনৈতিক স্টাইলে কথা বলতেছেন। নির্বাচন আমি নির্বাচন আ- কমিশন, হ্যাঁ, আপনি বরিশালের ভাষা জানেন? তার বরিশালের মানে কি ভাষা এখন বলে, এই পরিবর্তিত নির্বাচন কমিশনকে আপনার কমিশনের উপর আপনাদের কোনো আস্থা নাই? ভাই নির্বাচন কমিশন যে বানাবে হুম, তার প্রতি আনুগত্যশীল থাকবে। এটা বাংলাদেশ। আচ্ছা, আপনার এই চেহারা পরিবর্তন করতে সময় লাগবে। এটা আপনি 3 মাস 6 মাসের প্রজেক্ট না। মানসিকতা পরিবর্তন করতে হবে। মানসিকতা পরিবর্তন করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে বারবার বলে আসছেন, মানুষ কিন্তু তার প্রতি আস্থা রাখতে শুরু করেছে এবং ওকে, আস্থা রাখছে। ভয়টা হচ্ছে এইখানে, জি, ভয়টা হচ্ছে এইখানে। এখন আপনি দেখেন নির্বাচন, আপনি নির্বাচন না করে আপনি বলতেছেন যে নির্বাচন, এখন একজনকে পদত্যাগ করাইছেন, হুম, এরপরে আপনার একটা
বড় রাজনৈতিক দল করতে হবে, রাজনৈতিক দল করে ওটা গুছাইতে হবে, এটা একটু টাকা পয়সা দিয়ে মোটা তাজা করতে হবে। অর্থাৎ হুম। আপনার বাড়ির পাশের এক মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তার বান্ধবী তার বিয়ে ঠিক হয় নাই, এখন বলতেছে যে না, এখন ওরে বিয়ে দেওয়া যাবে না। ওই মেয়ে সাজুগুজু করে রেডি হইতেছে, ওর জামাই খুঁজা বাইর করার পরে তারপর দুইটা একসাথে বিয়ে হবে। আপনি পাইছেন কোথায় এগুলো? আমার মেয়ের বিয়ের সবকিছু ঠিক হয়ে গেছে, আমার বিয়ে হয়ে যাবে, এখন আপনি বলতেছেন যে না, এখন বিয়ে দেওয়া যাবে না, ওই মেয়ে এখন পর্যন্ত উপযুক্ত হয় না, ওই মেয়ের উপযুক্ত জামাই পাওয়া যায় নাই। এইগুলি আমাদের বরিশালের ভাষার কথা, এগুলি হচ্ছে একেবারেই বাচ্চা শিশুদের কথাবার্তা। আপনার কোনো দায়িত্বই নাই। জাতীয় নির্বাচন ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের অন্য কোনো দায়িত্ব আছে এটি আমি মনে করি নাই। জোর করে যদি আপনি কোনো কিছু করতে চান, সেটাও কিন্তু এক ধরনের ফ্যাসিবাদী আচরণ। জি। আপনি যদি মনে করেন যে জোর করে আপনি এটা করতে চান, আপনি সংস্কার, আপনি কি জোর করে করতে পারবেন? আপনি আসেন, নির্বাচনের সময় তো নির্বাচনী ম্যানিফেস্টো দেওয়া হবে, নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী জনগণের কাছে যাওয়ার পরে জনগণ ডিসাইড করবে যে কোন ম্যানিফেস্টোকে জনগণ সমর্থন করবে, কাদের উপরে মানুষ আস্থা নেয়। এরপরে না আপনি এই জি। সংস্কার কমিশন জোর করে আপনি সংস্কার করাবেন, এটা কি আপনার কোনো গণতান্ত্রিক চিন্তা চেতনার লক্ষণ? জি। আপনি তাহলে সেনা প্রধানের বক্তব্যটাকে এক কথায় এক শব্দে যদি বলেন, পজিটিভলি নিচ্ছেন নাকি নেগেটিভলি নিচ্ছেন? সেনাপ্রধানের বক্তব্যকে আমি অবশ্যই পজিটিভলি নিচ্ছি। ওকে। উনি যথাযথ সতর্ক করেছেন, কিন্তু আমি মনে করি আজকের এই দলাদলি, কোন্দল, হানাহানি, এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনভিজ্ঞতা এবং অতি এখানে জামাত ইসলামের দায় কতটুকু? যেহেতু জামাত ইসলামের একটা বিষয় আছে, আপনার বিএনপির জায়গা থেকে যেহেতু আপনার দুই দল কাদা ছোড়াছুড়ি করছেন, জামাত ইসলামকে কতটুকু দায়? আপনি সম্পূর্ণ দায় দিচ্ছেন এই বর্তমানে সরকারের। রাজনৈতিক দল হিসেবে আপনাদের কোনো দায় নাই, মানে আপনি তো বলেছেন আপনার দায় আছে, কিন্তু জামাত ইসলামের দায় রাজনৈতিক নাই মনে করেন? দলগুলোকে, রাজনৈতিক দলগুলোতে এই ধরনের কাদা ছোড়াছুড়ি করতে সহায়তা করেছে বর্তমান সরকারের ভূমিকা। বর্তমান সরকারের এক এক সময় এক এক ধরনের চিন্তা, ওকে, চেতনা, ফাইন। ভূমিকা, জোর করে সংস্কারের প্রস্তাব দেওয়া, জোর করে সংস্কার করা, নির্বাচন কোনটা আগে হবে পরে হবে এই সমস্ত নিয়ে বারবার কথা বলা, এগুলো নিয়েই মূলত শুরু হয়েছে। এবং এখানে বিএনপি, জামাত ইসলামীকেও দোষ দেব, আবার বিএনপিকেও দোষ দেব, দোষ তো দুই পক্ষেরই আছে। বিপক্ষে বিএনপিরও আছে। তো কিছু, চমৎকার, জি। ধন্যবাদ। কিন্তু কিন্তু আমি আপনাকে ছোট্ট করে এক লাইনে বলে দেই, এই বিতর্ক শুরু করেছে জামাত ইসলামী এবং এইটার পিছনে এই সরকার এবং এই সরকারের পিছনে কিছু অপশক্তির ইন্ধন রয়েছে। সেই কারণে আজকে এই অনৈক্যের সুর বেজে উঠেছে। এই অনৈক্য এই জামাত এখনো ইসলামে শুরু করেছে, কি দিয়ে শুরু করেছে, কেন শুরু করেছে সেটা বললে অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু আপনার কাছে আমি এই পর্যায়ে শেষ একটা প্রশ্ন করি, শেষ কথা, যে আমাদের ইসলামে যেটা শুরু করেছে রাজনৈতিক বিতর্ক, এটা কি বিএনপির দ্বারা শেষ করার কোনো সুযোগ আছে কিনা? আরেকবার কাইন্ডলি বলবেন। মানে যে জিনিসটা রাজনৈতিক বিতর্ক জামাত ইসলাম শুরু করেছে, আপনি বললেন, সেটা শেষ বিএনপি করুক, এরকম কোনো মানে জায়গায় যাওয়ার সুযোগ আছে কিনা বিএনপি জায়গাটা? তখনই তো একটা আরেকটা এটা আমার সুন্দর মনে হয় না যে খুব বড় ধরনের বিতর্ক, আমার কাছে মনে হয় না। এটা একটা আচ্ছা, পর্যায়ে গিয়ে শেষ হয়ে যেতে পারে, কারণ শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, মাঠে একদম। ময়দানে ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা জি। না হলে সেনাপ্রধানের ভাষায় আমাদের দেশ গণতন্ত্র স্থানীয় সরকার নির্বাচন শুরু হলেই লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে আসতে পারে নতুন বিএনপি। দর্শক, একটু অবাক করা আলোচনা হলেও এটা সত্য যে বিএনপিতে ভাঙন অনিবার্য। নানানভাবে বিএনপি ভাঙার চেষ্টা হাসিনা করেছিল, কিন্তু পারেনি। বিএনপি রিমেইনস ইউনিফাইড তারেক রহমানের নেতৃত্বে। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর এক কঠিন বাস্তবতার শিকার হয়েছে বিএনপি। এবার বিএনপির ভাঙন আমি অনিবার্য দেখতে পাচ্ছি। বিএনপি ভাঙবে। দেখেন, একটা সহজ হিসাব দেখেন, যে তারেক রহমান দেশে আসতে পারছেন না, আসছেন না। বিএনপির ভাইয়েরা, আপনাদের কাছে এর কোনো হিসাব মিলে উত্তর আছে? তারেক রহমান দেশে আসছেন, কে ফিরাবে দেশে আসলে?
কোনো কিছু হবে, দেশে আসলে কিছুই হবে না, কিন্তু আসছেন না। এই পয়েন্টটা খেয়াল রাখেন যে ভেজাল আছে। দর্শক, জুলুম নির্যাতনের মধ্যে ক্ষমতায় না আসলেও ঐক্যবদ্ধ থাকার একটা প্রয়াস থাকে। যেমন দেখেন, বিএনপি জামাত মজলুম ছিল, তাদের মধ্যে বিরোধ ছিল না, কিন্তু এখন বিএনপি জামাত মজলুম নয়, এখন তাদের মধ্যে ফাড়াফাড়ি। অতএব বিএনপিকে হাসিনা ভাঙতে পারেনি সেটা এক জিনিস, আর এই বিএনপির এই সুসময় ভাঙবে এটা আরেক জিনিস। একটা সহজ হিসাব দেখেন, বিএনপি কেন ভাঙবে, এই ভাঙন কেন অনিবার্য। বিএনপিতে অবশ্যই তারেক রহমান, খালেদা জিয়ার আদর্শের লোক, জিয়াউর রহমানের আদর্শের লোক আছে এবং থাকবে। যেই জিয়াউর রহমান চিহ্নিত রাজাকারদের যোগ্যতা দেখে দলের বড় বড় পোস্ট দিয়েছিলেন, শাহ আজিজ প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা বানিয়েছিলেন, দেখে রাজাকার দেখে জামাতের বিরুদ্ধে খালেদা জিয়ার সামনে কেউ কিছু বলতে পারতো না, সাহস পেত না। এর মানে স্বাধীনতা বিরোধী রাজাকার এদের নিয়ে রাজনীতি করাই জিয়াউর রহমান, খালেদা জিয়ার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতির অন্যতম কৌশল ছিল। এখন সেই কৌশল থেকে হঠাৎ বের হয়ে বিএনপি যদি ভারতের ন্যারেটিভে রাজনীতি করে, শাহবাগীর ন্যারেটিভে রাজনীতি করে, মুক্তিযুদ্ধ ব্যবসা করতে চায়, স্বাভাবিকভাবেই বিএনপির মধ্যে যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়াপন্থী তারা এটা কিছুতেই টলারেট করতে পারবে না। কারণ দেখেন, জামাতকে রাজাকার বলা, শিবিরকে মধুদা হত্যার দায় নিতে বলা, এগুলো জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার মুখের উপর জুতার বাড়ি মারার সমান। কারণ জিয়াউর রহমান, খালেদা জিয়া জামাতকে ডিফেন্ড করেছেন। জামাত রাজাকার, যুদ্ধ অপরাধী নয়, তার অপরাধী নয়, তাদেরকে দেশপ্রেমিক হিসেবে সার্টিফিকেট দিয়েছেন। এখন ছাত্রদল বিএনপি যদি কথা বলে, ডেফিনেটলি তাদের মুখের উপর পাড়া দিয়ে করতে হবে। এটা স্পষ্ট, বিভিন্ন পত্রিকার রিপোর্টে এসেছে যে বিএনপি এখন ভারতের খপ্পরে পড়েছে, ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছে। ভারত বিএনপিকে আশ্বাস দিয়েছে যে পরপর 2 মেয়াদে বিএনপিকে আমরা ক্ষমতায় আনব। এই জন্য বিএনপি অ্যাবসলিউটলি ভারতপন্থী হয়ে গিয়েছে, যেটা তাদের মুক্তিযুদ্ধের বয়ান বা জিয়াউর রহমান, খালেদা জিয়ার বিরোধিতার মধ্য দিয়ে দেখতে পারেন। স্পষ্ট বিএনপি এখন ভারতপন্থী হয়ে গিয়েছে। শিবিরের সাথে তাদের বিরোধের ধরন দেখেও বুঝতে পারেন। যেহেতু বিএনপির রক্তে ভারত বিরোধিতা মিশে আছে, এই জন্য বিএনপির একটা অংশ এটা মানতে পারবেন না। বিশেষ করে যে ভারতের কারণে যে লোকগুলো 17 বছর জেল খেটেছে, কন্ডেম ছেলে ছিল, তারা কোশ্চিনকালও এটা মানতে পারবেন না। মানতে পারবেন কারা? যারা আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে আন্দোলন বিক্রি করেছে, হরতাল অবরোধ ঘোষণা করে ঘরের মধ্যে বসেছিল, তারা মানতে পারবে। কিন্তু 17 বছর যারা জেল খেটেছে তারা এটা মানতে পারবে না। এই ভারতীয় প্রজেক্ট, ভারতের সাথে মাখামাখি, এটা তারা সহ্য করতে পারবে না। এটা একটা হিসাব। আবার দেখেন, সরকার, স্থানীয় সরকার নির্বাচন করবে, এটা জনদাবি। আর বিএনপি মনে করছে স্থানীয় সরকার নির্বাচন আসলে বিএনপি ধ্বংস হয়ে যাবে। কারণ বিএনপির মধ্যে অন্তর্কন্দল হবে না কি হবে, এটার উপর ভিত্তি করে তো আর সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। সরকার তো সরকারের মতো সিদ্ধান্ত নেবে, জনগণের মতামতের উপর ভিত্তি করে। এজন্য স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপির লোকজন হা করে বসে আছে, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে, যেহেতু এটা দলীয় প্রতীক নয়। বিএনপি যতই বহিষ্কারের হুমকি দেখ, ওটা 2-4 জন বাদে কেউ শুনবে না। তো এটার উপর ভিত্তি করেই একদিকে বিএনপি ভারতের খপ্পরে পড়েছে, আবার স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করছে, আবার মাঠ পর্যায়ের লোকজন অংশগ্রহণ করছে। এটার উপর ভিত্তি করেই বিএনপির একটা ভিন্ন অংশ দাঁড়াতে পারে এবং বিএনপির মধ্যে একটা বড় বিভাজন তৈরি হতে পারে। আবার দেখেন, এটা স্বাভাবিক, ডিপ স্টেট বা সরকার বা তারাও চাইতে পারে, এটা হতে পারে যে বিএনপি ভাঙুক, তারা দুর্বল হোক, কারণ তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি, তারা সন্ত্রাসী করছে, চাঁদাবাজি করছে, অতএব বিএনপি ভেঙে 2 ভাগ হোক।
এটা সরকারকে রুল করতে সহায়তা ভালো হবে। এদিক থেকেও সরকারের সহযোগিতা থাকতে পারে। দিন শেষে বিএনপির যে অংশটা ভারতপন্থী, ভারতের খপ্পরে পড়েছে, সেই অংশটাই চাঁদাবাজ, লুটপাটকারী। অতএব এদেরকে সাইড করে জিয়াউর রহমান, খালেদা জিয়া পন্থী ভারত বিরোধী একটা বিএনপি দাঁড়াতে পারে, এবং সেটা হতে পারে লুৎফুজ্জামান বাবরকে কেন্দ্র করে। লুৎফুজ্জামান বাবরের তুমুল জনপ্রিয়তা, দেশে এসেছেন ওমরা করে, জনগণের ব্যাপক ইমোশন তার প্রতি আছে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আমি সত্য বলবো, লুৎফুজ্জামান বাবর ময়মনসিংহ নেত্রকোনার পথে পথে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, এবং তিনি তার পুরনো আদর্শের কথা বলছেন। তিনি কিন্তু এই বিএনপির যে নব্য আদর্শ, শাহবাগী, ভারতপন্থী, এর কথা কিন্তু বলছেন না। বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বিএনপিতে তিনি কিন্তু বিএনপির কেউ না, বর্তমানে বিএনপির কোনো পদ পদবি নাই তার। লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমার উপর শত অত্যাচার হলো, আমি মাথা নত করিনি, আমি আপোষ করিনি। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আমি সত্য কথা বলবো। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি আমার জীবন বাজি রাখতে রাজি। এদেশ আমাদের, এদেশের মালিক জনগণ, তাই জনগণ অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এর অর্থ কি? যে ভারতের সাথে কোনো আপোষ বাবর করবে না। লুৎফুজ্জামান বাবর বলেন, আমার সবচেয়ে বড় অপরাধ ছিল আমি দিল্লির আধিপত্যবাদে না বলেছিলাম। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমার অবস্থান ছিল সর্বদা বাংলাদেশের পক্ষে, দিল্লির আধিপত্যবাদের বিপক্ষে। ভারতীয় আশীর্বাদ পুষ্ট আওয়ামী সরকার চেয়েছিল আমাকে মিথ্যা মামলা দুনিয়া থেকে বিদায় করতে, কিন্তু 24-এর ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের পর আমি মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছি। যদি প্রয়োজন হয় আমি বারবার যে কোনো ত্যাগ স্বীকার করতে কিন্তু প্রস্তুত, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব। এগুলো যে ভারতপন্থী বিএনপির অংশ হওয়ার সুযোগ লুৎফুজ্জামান বাবর নেই, আর বাবরকে বিএনপি কোনো পোস্ট দিবেও না। অতএব কিন্তু বাবর কিন্তু ঠিকই জিয়াউর রহমান, খালেদা জিয়ার কথা বলছেন, মানে বাবরের নেতৃত্বে নতুন বিএনপি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু বিএনপি বাবরকে পোস্ট দিবে না, তা বাবর কি করবেন? আবার জনগণও বাবরকে চায়, কিছু তো একটা করতে হবে। এই জন্য এই চাঁদাবাজ ভারতপন্থী বিএনপির বিপক্ষে দাঁড়ানো, এটা বাবর তারেক রহমান সমতুল্য নেতা হয়ে যেতে পারেন যদি এই সাহসটা করতে পারেন। তিনি আরো বলেন, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আবেগপ্রুত। দীর্ঘ 17 বছর কারাগারে কাটিয়ে আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদের ভালোবাসা, দোয়া এবং সমর্থন আমাকে এই দীর্ঘ পথ চলতে শক্তি জুগিয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আওয়ামী সরকার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, ফাঁসির দণ্ড দিয়ে, অকথ্য নির্যাতন চালিয়ে আমাকে দমিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি আপোষ করিনি, মাথা নত করিনি। আমি সত্যের পথে ছিলাম, আছি এবং থাকবো। সত্যের পথে থাকলে বিএনপিতে আপনি পোস্ট পাবেন না, বিএনপি আপনাকে কোনো পোস্ট দিবে না, আপনি নিশ্চিত থাকেন। বিএনপি রাজনীতির যে নতুন কেবলা, তাতে আপনাকে পোস্ট দিয়ে বিএনপি বেকায়দাও পড়তে চাইবে না। আওয়ামী লীগের ফেসিবাদী চরিত্র আজ কারো অজানা নয়। তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, বিরোধী দলকে দমন করতে বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে, জনগণের কণ্ঠ রোধ করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে স্বৈরতন্ত্রের কারাগারে পরিণত করেছে। আরো নানান কথা বলেছেন। সব কথার তাৎপর্য এটি, তিনি আপোষহীন আছেন। বিএনপি তাকে ধরে রাখতে পারবেন না, এবং বিএনপির পক্ষে সম্ভব হবেন তাকে পোস্ট পজিশন দেয়া। অতএব স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলে বিএনপিতে যে নতুন ভাঙন বা সমীকরণ হবে, সেখানে বাবর সাহস করলে তারেক রহমানের বিকল্প নেতৃত্ব হতে পারেন। যেহেতু তারেক রহমান এই ভারতপন্থী বিএনপিতে আছেন বা ভারতের সাথে দালালি করতে রাজি। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে নাহিদ কিন্তু পদত্যাগ করছে। এটা নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা চলতেছে, বিশেষ করে তুমুল কাণ্ড চলতেছে। বাংলাদেশের বেশ কয়েকটা বড় বড় ইউটিউবার থেকে শুরু করে বড় বড় নিউজ রিপোর্টার, বড় বড় সাংবাদিক, বড় বড় চ্যানেল, সবাই কিন্তু নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে, প্রসঙ্গ নিয়ে কথা বলছে এবং প্রচুর পরিমাণ আলোচনা এবং সমালোচনা হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানতেই পেরেছেন, নাহিদ ইসলাম থেকে শুরু করে অনেক সমন্বয়করা, মানে ছাত্র সমন্বয়করা কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে অলরেডি, তারা 28শে ফেব্রুয়ারি কিছু একটা করতে যাচ্ছে বাংলাদেশের নতুন দল নিয়ে।
মানে ছাত্ররা যে নতুন দল খুলছে সেটা নিয়ে কিন্তু 28 ফেব্রুয়ারি তাদের যে দলের নামকরণ করা হবে সেটা কিন্তু প্রকাশ করতে চাচ্ছে 28 তারিখে, আপনার সামনে 28 তারিখে, আর সম্ভবত 2 দিন আছে। আপনার 2 দিন ওয়েট করুন, 2 দিন ওয়েট করলে বুঝতে পারবেন মানে এই ছাত্র সমন্বয়কদের নতুন দলের নাম কি হতে যাচ্ছে। আর অনেকেই বলতেছে তাহলে কি ছাত্র সমন্বয়কদের নতুন দলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে এই উপদেষ্টা নাহিদ? এমন কিছু মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতেছে নেক্সট ভিডিওতে। যাই হোক বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।